শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 25 জানুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভোটার তালিকা থেকে নাম কাটার আড়ালে বিজেপি নেতা, সরকারি অফিসে বসে ভোট চুরির কাজে লিপ্ত বিজেপি নেতারা, বকসইগাঁও উপজেলা কার্যালয়ে বিজেপি নেতার ভোট চুরি কাণ্ড প্রকাশ্যে আসার পর রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শনিবার যোরহাটে কামরূপের জেলা শাসক, বকসইগাঁও উপজেলার আয়ুক্ত, সমজেলা আয়ুক্তের কার্যালয়ের চৌকিদার সহ 4 বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু করেছেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। কংগ্রেস দলের পক্ষে এজাহার দাখিল করে ভোট চুরি কাণ্ডের তদন্ত দাবি করা হয়েছে। প্রশ্ন উঠেছে সমজেলা আয়ুক্ত প্রিয়াংশু বরদাজের অনুমতি ছাড়া রাতের অন্ধকারে কিভাবে বিজেপি নেতারা সরকারি কার্যালয়ে প্রবেশ করতে পারেন। সরকারি অফিসারের চেয়ারে বসে সরকারি কম্পিউটার চালু করে সমজেলা আয়ুক্তের আইডি ব্যবহার করার সাহস বিজেপি নেতারা কিভাবে পেলেন। বিজেপি নেতাদের এই ভোট চুরির ষড়যন্ত্র একাংশ সরকারি অফিসার ও কর্মচারীর সহযোগিতায় রয়েছে এমন চর্চা চলছে। ডিসি, কডিসি ও বিজেপি নেতার বিরুদ্ধে এজাহার দাখিল করে বিধায়ক অখিল গগৈ বলেন, এটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তিনি বলেন, বকসইগাঁও উপজেলা অফিসের সরকারি কম্পিউটার খুলে ভোটার তালিকা থেকে নাম কাটার জন্য বিজেপি নেতাদের 7 নম্বর ফর্ম ব্যবহার করার দৃশ্য দেখা গেছে। সরকারি কার্যালয়ে বসে 4 বিজেপি নেতা এই কাণ্ড সংঘটিত করেছেন। শনিবার কামরূপ জেলার জেলাশাসক দেবকুমার মিশ্র, সমজেলা আয়ুক্ত প্রিয়াংশু বরদাজ, চৌকিদার সহ বিজেপি নেতা প্রহ্লাদ বিশ্বাস, মৃন্ময় বড়, বুদ্ধেশ্বর রাবা ও মৃদুল তালুকদারের বিরুদ্ধে এজাহার দাখিল করেছে রাইজোর দল। বিধায়ক অখিল গগৈর অভিযোগ, কামরূপ জেলার ডিসি মুখ্যমন্ত্রীর সহপাঠী বন্ধু। তিনি ইতিমধ্যে কামরূপ জেলাকে বিজেপিকরণ করে ফেলেছেন। ডিসি দেবকুমার মিশ্র ও সমজেলা আয়ুক্ত প্রিয়াংশু বরদাজের সহযোগিতা ছাড়া বিজেপি নেতাদের এই কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন। রাজ্যের প্রায় সব জেলায় ভোট চুরির অভিযোগ পাওয়া গেছে, তবে বকসইগাঁও উপজেলা আয়ুক্তের কার্যালয়ে তথ্য প্রমাণ সহ ভোট চুরি কাণ্ডে প্রকাশ্যে আসার পর আলোড়ন সৃষ্টি হয়েছে। এপিসিসি সভাপতি গৌরব গগৈ এই ঘটনাকে গণতান্ত্রিক ব্যবস্থার উপর চরম আঘাত বলে মন্তব্য করেছেন। বিধায়ক অখিল গগৈ বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ও প্রদেশ বিজেপি সভাপতির জুম মিটিংয়ের নির্দেশের পর একাংশ সরকারি অফিসার বিজেপির হয়ে কাজ শুরু করেছেন। গগৈ বলেন, দিলীপ শইকিয়া দলীয় নেতা কর্মীদের সঙ্গে জুম মিটিংয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তনের যে নির্দেশ দিয়েছেন তা তিনি প্রথম ফাঁস করেছিলেন। জুম মিটিংয়ে দিলীপ শইকিয়ার নির্দেশ তিনি নিজ কানে শুনেছেন, যেখানে শইকিয়া স্পষ্ট উল্লেখ করেছিলেন রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে ভোট না দেওয়া লোকের নাম কর্তনের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী অশোক সিংহলকে। তিনি বলেন, বিজেপির এই ভোট চুরির বিরুদ্ধে সব বিজেপি বিরোধী দল ঐক্যবদ্ধ। বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে বিরোধীরা অ্যাকশনে নামার প্রস্তুতি নিচ্ছেন, সে কথাও তিনি জানান। গগৈ বলেন, এই প্রসঙ্গ নিয়ে বিরোধীদের মধ্যে আলোচনা হয়েছে, শীঘ্রই বিরোধীরা পথে নামবেন বলেও জানান তিনি। অপরদিকে শতবর্ষের ঐতিহ্যশালী উসমানী পরিবারেও এসআরের নোটিশ। নির্বাচন কমিশনের চলতি সামারি রিভিশন বা এসআর নিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। বিভিন্ন বুথে প্রচুর সংখ্যক ভোটারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে। এর ফলে ভোটারদের বাড়ি বাড়ি নোটিশও যাচ্ছে। বিরোধী দলগুলির অভিযোগ, শাসক দল বিজেপি বেছে বেছে ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে ভুয়ো অভিযোগ জানিয়ে ফর্ম 7 জমা করছে। এতে করে বেজায় সমস্যায় পড়েছেন অসংখ্য ভোটার। হাতে আর সময় নেই, ফলে শুনানি হলেও তালিকায় নাম থাকবে কিনা এ নিয়ে শঙ্কা দেখা গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে এসআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যে বেশ কয়েক লক্ষ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অনেকের আশঙ্কা, এনআরসিতে বাদ পড়েছিল 19 লক্ষ লোকের নাম, কিন্তু এসআরে হয়তো বাদ পড়বে এর চেয়ে অনেক বেশি ভোটার। এমন এক পরিস্থিতির মধ্যে শুধু সাধারণ ভোটারই নন, তালিকা থেকে বাদ দেওয়ার নোটিশ আসছে কয়েক প্রজন্মের পরিচিত ভোটারদের বিরুদ্ধেও। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার খাড়া ঝুলছে উপত্যকার তথা গোটা রাজ্যের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত গোলাম উসমানী পরিবারেও। শিলচর শহরের ওয়াটার ওয়ার্কস রোডে তাদের বাড়ি প্রায় 100 বছরের। রাজ্যের বিশিষ্ট এই রাজনীতিকের 2 পুত্র ওয়াজিদ রেজা উসমানী ও আলী রেজা উসমানীর বিরুদ্ধে নোটিশ এসেছে। শুক্রবার স্থানীয় বিএলও বাড়িতে এসে অভিযোগ সম্পর্কে খতিয়ে দেখেছেন, তখনই মাথায় হাত পড়ে উসমানী পরিবারের। আইনজীবী আলী রেজা উসমানী সংবাদ মাধ্যমকে জানান, স্থানীয় হাজী কেরামতুল্লাহ পাঠশালার বুথ নং 126 রুম নম্বর 2-এ তারা ভোট দিয়ে থাকেন। এসআর প্রক্রিয়া চলার সময়
বিএলও এসে তাদের বাড়িতেই সব প্রক্রিয়া সম্পূর্ণ করে গিয়েছেন। কিন্তু শুক্রবার হঠাৎই বিএলও বাড়িতে এসে হাজির হন। তিনি জানান তাদের দুই ভাইয়ের নামে অভিযোগ জমা পড়েছে, ফলে তিনি খতিয়ে দেখতে এসেছেন। গত কয়েকদিন ধরে নিজে এমন বেশ কিছু অভিযোগ নিয়ে আইনি পরামর্শ দিয়ে যাচ্ছিলেন আলী রেজা, কিন্তু তাদেরই যে একই পরিস্থিতির মুখে পড়তে হবে তা কল্পনাও করতে পারেননি তারা। খোঁজ নিয়ে জানতে পারেন রতন কাহার নামে একজন লোক তাদের বিরুদ্ধে ফর্ম 7-এ অভিযোগ জানিয়েছেন। অভিযোগের ফর্মে বলা হয়েছে উসমানের পরিবার হয় অনুপস্থিত, না হয় স্থায়ীভাবে ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ওই এলাকার বিএলও জানিয়েছেন একই বুথের আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে ফর্ম 7-এ অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তিটি, কিন্তু তারা যে অনুপস্থিত ছিলেন না বা বাড়ি ছেড়ে অন্যত্র যাননি তা তো আগেই বিএলও নিজে গিয়ে দেখে এসেছেন। এ সংক্রান্ত ফর্ম তিনি জমাও করে দিয়েছেন। তারপরে এমন অভিযোগ কীভাবে নির্বাচন দপ্তর গ্রহণ করলো, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন উসমানী সাহেবের দুই পুত্র। এই বিতর্কে জেলার নির্বাচনী আধিকারিক তাদের ডেকে পাঠান। অন্যান্য আইনজীবী নিয়ে আলী রেজা উসমানী উপস্থিত হন নির্বাচনী আধিকারিকের দফতরে। তখন উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করও। এত সব প্রক্রিয়ার পরেও কেন ভুয়ো অভিযোগ গ্রহণ করে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে, এ নিয়ে আধিকারিককে চেপে ধরা হয়। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কারো নাম বাদ পড়বে না বলে নির্বাচনী আধিকারিক তাদের আশ্বস্ত করেন বলে আলী রেজা জানিয়েছেন। উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী গুলাম উসমানীদের ওয়াটার ওয়ার্কস রোডের বাড়িটি 1936 সালের। তারও 10 বছর আগে 1926 সালে ওই জমিটি কেনা হয়েছিল। গুলাম উসমানীর বাবা গুলাম ওয়াজিদ 1908 সালে শিলচর সরকারি হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ওই বছরেই ব্রিটিশ সরকার তাকে আবগারি পরিদর্শক পদে নিযুক্ত করে। তাদের আদিবাড়ি শিলচরের অদূরে বড়খলার বুড়িবাইল গ্রামে, সেটিও 150 বছরের পুরনো। 1978 সালে বড়খলা থেকে প্রথমবার নির্বাচিত হয়ে আসাম বিধানসভায় পা রাখেন উসমানী। গুলাব বরবুরার জনতা সরকারে ক্যাবিনেট মন্ত্রী হন। পরে জনতা সরকার পতনের ফলে আনোয়ারা তাইমুর সরকারেও মন্ত্রী হন ব্যারিস্টার উসমানী। 1985 সালে উসমানী বরপেটার জনিয়া বিধানসভা থেকে নির্বাচিত হন। সে সময় তিনি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রধান ছিলেন। 1998 থেকে 2009 সাল মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি বরপেটা থেকে লোকসভার সাংসদ ছিলেন। সেই ঐতিহ্যশালী রাজনৈতিক পরিবারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার নোটিশ আসায় স্তম্ভিত এলাকার মানুষসহ পরিচিত জনেরা। অপরদিকে এবার পাথারকান্দিতে নির্মিত হচ্ছে এগ্রিকালচারাল কলেজ। এই কলেজ নির্মাণের টেন্ডারও ইতিমধ্যে হয়ে গেছে। সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলার পাথারকান্দিতে এই নতুন কলেজ নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে 114,40,43,833 টাকা। পাথারকান্দিতে এই কলেজটি নির্মাণের জন্য স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ছিল, এবার তা সঠিক রূপ পেতে চলেছে। এদিকে পাথারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় স্থাপনে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, শিলচরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সে অনুযায়ী কৃষি মহাবিদ্যালয় স্থাপনের জন্য অর্থ মঞ্জুর করেছেন। এতে শুধু পাথারকান্দি নয়, গোটা দক্ষিণ আসামের কৃষিক্ষেত্রে বিশাল অগ্রগতির সূচনা করবে। এদিন কৃষ্ণেন্দু বলেন, শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে ইতিমধ্যেই মেডিকেল কলেজ নির্মাণের কাজ চলছে জোর কদমে। তবে এখানেই শেষ নয়, এবার জেলায় নির্মাণ করা হবে এইমসও। কৃষ্ণেন্দু বাবু বলেন, মুখ্যমন্ত্রী তাকে প্রতিশ্রুতি দিয়েছেন এইমস পাথারকান্দিতেই হবে। খুব শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করা হবে। কৃষ্ণেন্দু বাবু বলেন, বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের জন্য এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যেসব পুরো দক্ষিণ আসামের পরিকাঠামোর আমূল পরিবর্তন ঘটাবে। অপরদিকে লিভ ইন সম্পর্ক নিয়ে ফের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বোম্বে হাইকোর্টের। আদালতের মতে, সহবাসের জেরে যদি সন্তান জন্ম নেয় তবে সেই সম্পর্ককে বিয়ের মতোই স্বীকৃতি দেওয়া উচিত। ফলে ওই সম্পর্কে থাকা মহিলারা স্ত্রীর মর্যাদা পাবেন এবং তাদের সুরক্ষা নিশ্চিত হবে। পারিবারিক হিংসা আইনের আওতায় এক মামলার শুনানিতে বিচারপতি এই মন্তব্য করেন। মামলায় দেখা যায়, এক যুবক দীর্ঘদিন এক যুবতীর সঙ্গে সহবাস করছিলেন। সহবাস চলাকালীন 2 বার অন্তঃসত্ত্বা হন ওই যুবতী। প্রথমবার যুবকের জোড়াজুড়িতে গর্ভপাত করাতে হয় তাকে। পরে ফের গর্ভবতী হয়ে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, কন্যা সন্তান জন্মের পর ওই যুবক তাকে বিয়ে করতে অস্বীকার করেন
এবং 2022 সালে অন্য এক মহিলাকে বিয়ে করেন। এরপর ধর্ষণ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন যুবতী। নিম্ন আদালত তার ও সন্তানের ভরণ পোষণের নির্দেশ দিলে তা খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে যান ওই ব্যক্তি। বোম্বে হাইকোর্ট আবেদন খারিজ করে জানায়, দীর্ঘদিনের সহবাস ও সন্তানের জন্মের কারণে ওই সম্পর্ককে বিয়ের মতোই ধরা হবে, তাই মহিলার সুরক্ষা নিশ্চিত করতে হবে। এর আগে মাদ্রাজ হাইকোর্টও লিভ ইন সম্পর্ককে গন্ধর্ব বিবাহের মতো স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, লিভ ইন সম্পর্কে থাকা মহিলাদের আইনি সুরক্ষা দেওয়া জরুরি। অপরদিকে ইরান ফের হামলা চালালে তার জবাব হবে 7 গুণ ভয়াবহ, এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের অর্থমন্ত্রী নীর বারকাত। একই সঙ্গে গাজার ভবিষ্যৎ রূপান্তর বা কোনো আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে পাকিস্তানের অংশগ্রহণও সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে সাক্ষাৎকারে বারকাত বলেন, আমরা একবার ওদের নিশানা করেছি, কঠোর আঘাত হেনেছি। আবার যদি আমাদের সঙ্গে সংঘাতে জড়াতে চায় তবে 7 গুণ বেশি শক্তিতে পাল্টা জবাব দেওয়া হবে। তার স্পষ্ট বক্তব্য, ইরানের তরফে কোনো উস্কানি বরদাস্ত করবে না ইসরায়েল। গাজায় শান্তিরক্ষী বাহিনী প্রসঙ্গে বারকাত বলেন, যে দেশগুলি সন্ত্রাসে মদত দিয়েছে তাদের কোনো ভূমিকা গ্রহণযোগ্য নয়। পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। তার দাবি, গাজায় সক্রিয় জিহাদি সংগঠনগুলির প্রতি সহানুভূতিশীল দেশগুলিকে ইসরায়েলের মাটিতে সেনা মোতায়েনের অনুমতি দেওয়া হবে না। ইরানকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার মূল কেন্দ্র হিসেবে চিহ্নিত করে বারকাত অভিযোগ করেন, তেহরান দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদত দিয়ে আসছে। তার কথা, ইরানি এই অশুভ অক্ষর মাথা, তারা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য স্থির করেছে, হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহকে শক্তিশালী করেছে। ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ইরানের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলেও দাবি করেন তিনি। বারকাত বলেন, আমরা তাদের মারাত্মকভাবে পঙ্গু করে দিয়েছি। এতে প্রমাণ হয়েছে তারা নিজেদের যতটা শক্তিশালী ভাবত, বাস্তবে ততটা নয়। তার মতে এর প্রভাব গোটা অঞ্চলে পড়েছে এবং ইরানকে এখন নিজেদের অবস্থান নতুন করে ভাবতে হচ্ছে। তবে ইসরায়েলের লক্ষ্য সরকার বদল নয়, আত্মরক্ষাই প্রধান বলে স্পষ্ট করেন তিনি। তার কথায়, ইসরায়েলের স্বার্থ নিজের দেশকে রক্ষা করা, হুমকি এলে কঠোর জবাব দেওয়া হবে। ইরানে যদি কেউ সরকার পরিবর্তন চায় তা তাদের নিজেদের বিষয়। মিশর ও জর্ডনের সঙ্গে শান্তি চুক্তি এবং আব্রাহাম চুক্তির প্রসঙ্গ টেনে বারকাত বলেন, ভবিষ্যতে শত্রুরাও বন্ধু হতে পারে। তার আশা, একদিন ইরানও পথ বদলে ইসরায়েলের সঙ্গে শান্তির পথে হাঁটবে। সেদিন এলে সহযোগিতার জন্য আমরা প্রস্তুত বলেন তিনি। ট্রাম্প প্রশাসনের শান্তি কাঠামোর প্রশংসা করে বারকাত জানান, রাষ্ট্রপুঞ্জের তুলনায় এই উদ্যোগ বেশি কার্যকর, কারণ রাষ্ট্রপুঞ্জ পক্ষপাত দুষ্ট। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় হেবরনের স্থানীয় আরব নেতৃত্বের সঙ্গে সহযোগিতার উদাহরণও টানেন তিনি। তার দাবি, ওই অঞ্চলের শেখরা আব্রাহাম চুক্তিতে যোগ দিতে আগ্রহী এবং সন্ত্রাস দমনে ইসরায়েলের সঙ্গে কাজ করতে চান। দুরাষ্ট্র সমাধানকে অবাস্তব বলে উড়িয়ে দেন বারকাত। তার মতে, ইসরায়েলের সংসদে এ নিয়ে প্রায় সর্বসম্মত বিরোধিতা রয়েছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ রাষ্ট্র গঠনের নামে ইসরায়েল ধ্বংস করতে চায়। আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী নিয়ে শেষ পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করেই দেন ইসরায়েলের মন্ত্রী। তার কথায়, কাতার, তুরস্ক কিংবা পাকিস্তানের মতো দেশগুলিকে আমরা বিশ্বাস করি না, যারা গাজায় জেহাদি সংগঠনগুলিকে সমর্থন করেছে। তাদের সেনা ইসরায়েল মাটিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।